দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। দুষ্কৃতিকারীদের খুঁজতে জনগণের সহযোগিতা কামনা। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ এবং আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী বিপণী বিতান এবং দোকানপাট। ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন। তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলন ভিন্ন খাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত লাবণ্য ভাইয়ের রিপোর্টে। গেল 18 জুলাই বাংলাদেশে যেন এক তাণ্ডবের ভূমিতে পরিণত হয়। একের পর এক রাষ্ট্রীয় ভবনে হামলা চালানো হয়। দুর্বৃত্তদের দেয়া আগুন আর সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিটিভি কেন্দ্রে আগুন দিয়ে ক্যামেরাসহ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বহুমূল্যবান জিনিস। লুটপাট করা হয় অনেক যন্ত্রপাতি, পুরানো হয় 17টি গাড়ি, ভাঙচুর করা হয় 9টি গাড়ি। 2টি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আগুন দেওয়া হয় বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে। এটা কারোর পক্ষে সহ্য কর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ অনেকটা সময় বিটিভির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে কথা বলতে যেয়ে অনেকটা থমকে যান। বলেন, যা কিছু অর্জন তা এদেশের মানুষের জন্যই। এই সম্পদ যারা আজ নষ্ট করলো সেই বিচার এদেশের জনগণের কাছে তুলে দেন তিনি। যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। তারেক জিয়ার প্রতি ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, দেশের সম্মান নষ্ট করতে এখনো সক্রিয় রয়েছে সরকার বিরোধীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছে। সারা বাংলাদেশটাকে একটা নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি, সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিটিভি এখন ধ্বংসস্তূপে পরিণত। কোটা আন্দোলনের নামে কতিপয় দুর্বৃত্ত একের পর এক হামলা চালিয়ে নষ্ট করেছে বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী দলিল, তথ্য, ছবি। বাংলাদেশের 53 বছরে এমন দুঃস্বপ্ন এ জাতি কখনো দেখেনি, আর ভবিষ্যতেও এদেশের মানুষ কোনোভাবেই এমন দুর্বৃত্তায়ন আর দেখতে চায় না। এদেশের মানুষ উন্নয়ন আর অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় দুর্দান্ত গতিতে। সকলে মিলেই বাংলাদেশ এটাই যেন সত্যি হয়। লাবণ্য ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি এবং জামায়াতের। এই দায় থেকে বাঁচতে বিএনপি এখন আন্তর্জাতিক তদন্ত দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহনের সেতুমন্ত্রী বলেন, কোনো হত্যাই সরকার সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের আরও বলেন, ৭১-এ যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল একই কায়দায় সারা দেশ থেকে রাজধানীতে সুইসাইড স্কোয়াড ঠুকিয়ে নজিরবিহীন ধ্বংসলীলা এবং লুটপাট চালানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এরই মধ্যে এই তাণ্ডবের নির্দেশদাতা এবং অর্থদাতাদের নাম বেরিয়ে এসেছে। ৩রা নভেম্বরের খুনি, ২১শে আগস্টের খুনি এবং সর্বশেষ ২০২৪-এর এর আগে ২০১৩, ১৪, ১৫ এবং ২০২৪ সাল সর্বশেষে একই বিশ্বাসঘাতক, একই খুনি। এরা হচ্ছে বিএনপি আর জামাত। আজ এবং আগামীকাল কারফিউ থাকবে, তবে এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেওয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সারা দেশে চিরুনি অভিযান চলছে। যতদিন পর্যন্ত সব আসামি ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান চলবে। কোটা সংস্কার করে আদালতের নির্দেশনা মতো সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিয়ান কাফি প্রতিক্রিয়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার আদায়ের আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে। কয়েকদিনের নাশকতার পর কারফিউ এবং সাধারণ ছুটিকে কেন্দ্র করে অফিস আদালতের পাশাপাশি বন্ধ ছিল শপিং মল এবং দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সীমিত পরিসরে চালু হচ্ছে বেচাকেনা। তবে দোকানের ক্রেতার সংখ্যা কম হয় লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। এইচএমএ রিপোর্ট। সংঘাত সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। খুলতে শুরু করেছে বিভিন্ন বিপণী বিতান ও দোকানপাট। আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এসব দোকানপাট প্রায় ৯ ঘন্টা খোলা রাখা হবে। তবে কিছু কিছু দোকানে গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। এতে হতাশ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। এজন্য অতি প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসছে না। আসলে দেশের যে পরিস্থিতি, বর্তমান অবস্থা, আসলে সব দিকেই অরাজকতার সৃষ্টি, কাস্টমার বের হচ্ছে না, সবাই ভীত অবস্থায় রয়েছে। এই জন্য বর্তমানে আমরা আগে যেরকম কাস্টমার পাইতাম ওই তুলনায় খুবই কাস্টমার কম পাচ্ছি। কাস্টমার এখনো ভয়ে বের হচ্ছে না বাসার থেকে, যার অতি প্রয়োজন সে একমাত্র বের হচ্ছে। টানা কয়েকদিন সহিংসতা গেছে, ঠিক আছে, এই জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে, সেই জন্য হয়তো কাস্টমার আসতেছে না। দোকানপাট পুরোদমে চালু না করা গেলে অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। 11টা বাজে দোকান খুললে আর 3:30 দোকান ক্লোজ করলে কাস্টমার আমরা এখন তেমন পাচ্ছি না, খুবই কম পাচ্ছি। কাস্টমার একটু কম, বেচা কিনেও একটু কম। তো পরিস্থিতি যতটা স্বাভাবিক হবে আশা করি কাস্টমার অনেক বাড়বে। এদিকে ফুটপাতের বেচাকেনা লাগাতার বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের মতে, সাধারণ মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকা না থাকায় বিক্রি তলানিতে নেমেছে। এইচএমই, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ এবং বিমান বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতন নয়। মানুষ যে ক্ষতিপূরণ হয়েছে, আমার মনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জুয়েল ভুঁইয়া নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে 48টি আগ্নেয়াস্ত্র। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত 19 জুলাই কোটা আন্দোলনকারীদের ছদ্মবেশে কিছু দুষ্কৃতিকারী এবং নাশকতাকারীরা পরিকল্পিতভাবে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়, লুটপাট এবং ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটায়। পরবর্তীতে জেল ভেঙে 826 জন কারাবন্দীকে মুক্ত করে দেয়। ইতিমধ্যে 4 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক জঙ্গি জুয়েলকে নরসিংদী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 48টি আগ্নেয়াস্ত্র, 1091 রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গুলির খোসা, ম্যাগাজিন এবং হাতকড়া উদ্ধার করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় ঈশ্বরঘাট ইসলামপুর থেকে হেওড়নগর কোদালপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় 11 বছর আগে সড়কটি পাকা করা হয়। নির্মাণের পর আর সড়কের সংস্কার কাজ না হয় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, একই সঙ্গে বিভিন্ন স্থানে ইট উঠে বের হয়েছে মাটি, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সড়কটি দিয়ে 5 গ্রামের কয়েক হাজার মানুষ এবং 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়তই যাতায়াত করে। তাই স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের। যদিও কর্তৃপক্ষ বলছে সড়ক সংস্কারে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকজন পাও ভাঙছে। আমাদের এই রাস্তা ভাঙা হওয়ার জন্য গাড়ি ঘোড়া চলে না, এই জন্য আমাদের খুব কষ্টে স্কুলে হেঁটে আসতে হয়। কয়েকগুলো গ্রামের লোক এই দিকে যাওয়া আসি করে, অথচ তাদের কষ্টের সীমা নাই। এখানে এমপি মহোদয় আছে, তারা যেন দ্রুত আমাকে রাস্তাটা ঠিক করে দেয়, আমরা শান্তিতে যেন গাড়ি চালাতে পারি। রাস্তার নামাজ নামে যায় উল্টে পড়ে, কাজেই আনার রাস্তাটার ব্যবস্থা করে দেবেন। চলাচল অনুপযুক্ত বা রাস্তা কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল রাস্তারও এস্টিমেট আমরা করছি। ঝালকাঠির মহাসড়কে 80-র দশকে নির্মিত বেইলি ব্রিজগুলোর প্রতিস্থাপন না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুরাতন ব্রিজগুলো মাঝে মাঝে জোড়াতালি দিয়ে সচল রাখা হলেও কদিন যেতে না যেতেই আবার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যদিও সড়ক বিভাগ জানিয়েছে 2টি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পর্যায়ক্রমে ব্রিজগুলো নির্মাণ করা হবে। ঝালকাঠি থেকে মানিক আচার্যর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা নদীর ওপর 80-র দশকে নির্মিত বেইলি ব্রিজটি 5 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে বরিশাল বা ঝালকাঠি থেকে পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এই ব্রিজের স্ল্যাবগুলো আলগা হয়ে যাওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা যখন যাত্রী নিয়ে যাই, ব্রিজটা ধলে
অ্যাঙ্গেল ভাঙ্গেও যায় মাঝে আমাদের ভয় করে। এখন এই ব্রিজটা একেবারে নাজুক, আবার ওই পাটগুলো সব খুললে চড়ে লই গেছে। স্থানীয়রা জানান এই ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু বাসন্ডা বেইলি ব্রিজই নয়, জেলার মোট 129টি বেইলি ব্রিজ এবং কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের এই বাসন্ডা ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাচ্চারা স্কুলে যায়, এইটা হচ্ছে বড় সমস্যা। যে কোনো মুহূর্তে পাশে নাই, মধ্যে নাই, যে কোনো সময় একটা পাও ঢুকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে। অনুমোদন হলেই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এই প্রকল্পে আমরা প্রায় 17টি সেতু এবং 12টি কালভার্ট প্রতিস্থাপন করছি এবং সাথে সাথে আমরা ঝালকাঠি জেলার 4টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে প্রায় 100টি কালভার্ট, সরু কালভার্ট রিপ্লেসমেন্ট করছি। দ্রুত সময়ের মধ্যে এসব ব্রিজ ও কালভার্ট সংস্কার করা না হলে জনদুর্ভোগ ও মর্মান্তিক দুর্ঘটনা বাড়তে পারে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রাজধানীতে প্রতারণা ফাঁদে ফেলে সহজ সরল মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বনানী, মতিঝিল, খিলক্ষেত এবং খুলনা থানা সহ বিভিন্ন থানায় মামলাও রয়েছে। ভুক্তভোগী মুজাহিদুর রহমান আজাদ জানান, শক্তিশালী এই চক্রের অন্যতম হোতা বেলাল হোসেন, সাব্বির আহমেদ, আনিসুর রহমান সহ বেশ কজন অনলাইনে বা সরজমিনে জমি দেখিয়ে সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা লুটে নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশের বর্তমান পরিস্থিতি সহ সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এক জরুরি আলোচনা সভা করেছে চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সহসভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে এবং সভাপতি ওমর হাজ্জাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হাসান, চট্টগ্রাম বন্দরের পরিচালক এনামুল করিম। এছাড়া ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের এএমডি আলমাস শিমুল, কনফিডেন্স সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর জহুরুল ইসলাম, C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্যরা। বড় বড় কোম্পানিগুলোতে সিও নিয়ে আসতেছি, কোত্থেকে? সিঙ্গাপুর থেকে, হংকং থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে। আমাদের দেশের মেধাবী ছেলে নাই। আমাদের মেধাবী ছেলের কি অভাব আছে? ওই লেভেলে গিয়ে আমরা দাঁড়াই যাই, তারপরে দেখতে পারি না কেন? কনফিডেন্স লেভেলটা আমরা বুস্ট আপ করতে পারি না। চট্টগ্রামের অর্থনীতির চাকা যদি সচল থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকবে। চট্টগ্রামের বন্দর যদি সচল থাকে তাহলে আপনারা সচল থাকবেন। আপনারা সচল থাকার অর্থই হচ্ছে বাংলাদেশ সচল থাকে। আমার নেক্সট জেনারেশনকে অন্তত একটা কাজ করে যাই যে আমার এই দেশের শত্রু কারা, অন্তত তাদেরকে আমরা আইডেন্টিফাই করে বলে যাই যে ইয়েস হি ইজ আওয়ার এনিমি। অন্তত এটুকু কাজ করলে ওরা হয়তো পরে ওদের জন্য ফাইট করা সহজ হবে। এবার খেলা খবর। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে ওঠা গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়েছেন সাবিকুন নাহার জেসমিন, তার বদলে দলে ফিরেছেন তারকা পেসার মারুফা আক্তার। ভারতের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। আগে গ্রুপ পর্ব নিশ্চিত করে ফেলায় নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর।
এই ম্যাচের একাদশে ফিরেছেন তিনি। গত ম্যাচে ভালো ব্যাটিং করেও বাদ পড়েছেন হেমালতা। অতিরিক্ত ব্যাটার খেলাতে সজীবন সঞ্জানার বদলে নেওয়া হয়েছে উমা ছেত্রীকে। গত ম্যাচের একাদশে থাকা অরুন্ধতী রেড্ডিকেও বাদ দিয়েছে ভারত। তার বদলে এসেছেন পূজা ভাস্কর। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। দুষ্কৃতিকারীদের খুঁজতে জনগণের সহযোগিতা কামনা। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ এবং আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতান এবং দোকানপাট, ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।